আমরা যে বিষয়টি নিয়ে আজকে একটু আলোচনা করতে চাই, 1 মাস পূর্ণ হলো নতুন সরকারের। তো এই নতুন সরকারের 1 মাসের ভিতরে আমরা দেখেছি ফ্যামিলি কার্ড, কৃষকদের 10,000 পর্যন্ত সুদমুক্ত ঋণ মৌকুফ, প্লাস খাল খনন কর্মসূচি, ইমাম মুয়াজ্জিন, পুরোহিতদের বেতন নির্ধারণ ইত্যাদি বিষয় যেমন আছে, ঠিক তেমনি সিটি কর্পোরেশন, জেলা প্রশাসক নিয়োগে দলীয় প্রাধান্য, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে দলীয় প্রাধান্য, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ এর ক্ষেত্রেও কিছু ক্ষেত্রে সমালোচনা হয়েছে। সেই সাথে জুলাই সনদ নিয়ে বিএনপির অবস্থান নিয়েও কিছুটা ধোঁয়াশা কিংবা কারো কারো মনে এখনও সংশয়, সন্দেহ আছে, প্রশ্ন আছে। এরকম একটি শুরুতেই মাসুদ কামাল ভাই আপনার কাছে জানতে চাই, একদম শুরু থেকে আমরা সরকারকে যেভাবে দেখছি, এত অল্প সময় নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে মনে হয় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দুটা বিষয়, একটা, সরকার কি আসলে কোনো হানিমুন পিরিয়ড কাটাচ্ছে বলে আপনার কাছে মনে হয়? এবং 1 মাসে এখন পর্যন্ত যতটুকু তারা করেছে তাতে আপনি মূল্যায়নের জায়গা থেকে ঠিক 10-এ কত দেবেন এভাবে না বলি, আপনার মূল্যায়নে কীরকম থাকবে? শুনেন, এই হানিমুন পিরিয়ড বলতে কোনো পিরিয়ড নাই, কিছু নাই। এই কারণে এটা আসলে বলা হয় কেন জানেন? ধরেন নতুন বিয়ে করছে, তো নতুন বয়সে এই ফ্যামিলির সঙ্গে তার পরিচয় নাই, এই ফ্যামিলির লোকজনকে চেনে না, জানে না, সে হয়তো এমন কিছু আচরণ করলো যে আচরণটা হয়তো তারা অভ্যস্ত না এই ফ্যামিলি, তারা একটু ক্ষমা করে যে ও তো এই ফ্যামিলির সঙ্গে অভ্যস্ত না, কাজে ওর একটু ক্ষমা করা যায়, নতুন আসছে। তো এটা এইভাবে এটাকে হানিমুন পিরিয়ড বলা হয়। কিন্তু হানিমুনের বিয়ের পরে হানিমুন থেকে ফিরে আসলো, মনে করেন 7 দিন 10 দিন হলো, নতুন বউ যায় যদি ঘরের মধ্যে আগুন ধরায় দেয়, ওটাকে হানিমুন পিরিয়ড বলে আপনি কিন্তু ছাড় দেবেন না, তাই না? আচ্ছা, আর আরেকটা জিনিস হলো কি, এদের হানিমুন পিরিয়ড বলতে কিছু নাই, এই কারণে এটা তো নতুন না, এটা মানে অ্যাফেয়ার ছিল। এই সরকারে যারা সদস্য আছেন, যারা লোকজন আছেন, যে পার্টি আছেন, এই পার্টি বাংলাদেশকে খুব ভালোভাবে চেনে, বাংলাদেশকে চেনে, বাংলাদেশের মানুষকে চেনে, হ্যাঁ, এবং বাংলাদেশের মানুষ এদের সম্পর্কে একটা ধারণা রাখে। ওনারাও জানেন ওনাদের কি করতে হবে, ওনাদের মূল লক্ষ্যটা কী ছিল। যে বিএনপির আগে যে সমস্ত বদনাম ছিল, যে সমস্ত জায়গায় বিএনপির ব্যাপারে মানুষের সন্দেহ ছিল, প্রথমত এই বদনামগুলি দূর করা, তারপর তারা যা করতে চান সেটা করার পক্ষে, করার ফেভারে কিছু কাজ করতে চান, এই তো মূল ঘটনা। 1 মাসে তো কোনো কিছু বোঝা যাবে না। আপনি মনে করেন একটা বিশাল আপনার একটা মানে খুব ভালো গুরুত্বপূর্ণ একটা বৃক্ষরোপণ করবেন, তো 1 মাসে তো বৃক্ষ গজাবেই না, হয়তো বা গজালে 2 ইঞ্চি হবে। ওই 2 ইঞ্চি বৃক্ষর ওই অঙ্কুর দেখা আপনি কিছুই বুঝবেন না এটা কোন গাছের কি অঙ্কুর। কিন্তু আমার ব্যাপারটা হলো কি, যে তাদের মধ্যে সেই মানে আপনার প্রক্রিয়াটা আমরা লক্ষ্য করছি কিনা, ওনারা কাজটা শুরু করেছেন কিনা। যেমন ধরেন আপনি ফ্যামিলি কার্ড বলি, ফ্যামিলি কার্ড কতগুলি দিতে হবে? শেখ হাসিনা তো এই ফ্যামিলি কার্ড নামে অন্য নামে টিসিবি কার্ড 4 লাখ দিয়েছিল। জি, 4 লাখ দিয়েছিল না, 4 কোটি, 4 লাখ। আচ্ছা, টিসিবির পরে 1 কোটি করেছিল, হ্যাঁ, পরে এটা বাড়াইছিল, বাড়াইলো। তাহলে আর ওনারা দিয়েছেন কত বলতো 37,000 শুরু পাইলটিং, 37,000। তো 37,000 সঙ্গে তো ওটা তো বিরাট ডিফারেন্স, বিরাট ডিফারেন্স। তো এখন কি আমি এদের সঙ্গে এখনই কম্পেয়ার করা শুরু করবো? তা কিন্তু আমি করবো না। আমি দেখবো যে ওনারা যেটা করতে চেয়েছেন সেটা এসে 1 মাসের মধ্যে শুরু করে দিয়েছেন। এই যে শুরু করাটা, দিস ইজ ইম্পর্টেন্ট। আবার ধরেন ওনারা শুরু করলেন, শুরু করার পর আমরা কি দেখছি, এই যে শুরু করলেন কারা পাচ্ছেন এবং পাওয়ার ক্রাইটেরিয়া কি? দলীয় লোকজনকে এখানে প্রভাব বিস্তার করছে, এমপি সাহেবকে প্রভাব বিস্তার করছে, খবর নেন না। আপনারা তো মিডিয়ায় আছেন, জাস্ট খবর নেন, যেখানে দিয়েছেন ওই জায়গায় যান, আপনারা ফিজিক্যালি যান, যে দেখেন যে ফ্যামিলি কার্ডটা কারা পেল। এটা তো প্রত্যেকটা মিডিয়ার দায়িত্ব এখন একদম। তো দেখলে বুঝতে পারবেন যে আসলে তাহলে কাজটা ঠিক মতো হচ্ছে কিনা। যদি ঠিক মতো হয় তাহলে ভালো, আমরা এটা একটা এক্সাম্পল হিসেবে দাঁড় করাবো। আর যদি ঠিক মতো না হয় তো শুরুতেই আটকানো দরকার। এখন হানিমুন পিরিয়ড আমি একটা ভুল পাইছি না, এখন আমি কিছু বলবো না, এটা ঠিক না। আপনি এখনই বলবেন, কারণ এখন না বললে কি হবে, পরে যখন বিষয়টা অনেক বড় হয়ে যাবে তখন কিন্তু বললে আর থামবে না। কাজে সমস্যা হলে শুরুতেই আটকাতে হবে। তো এইগুলি আমি বলি যে তারা মোটামুটি তারা চেষ্টা করছে বলে আমার কাছে মনে হচ্ছে। ওকে, তো দেখি কি হয়। ওকে, আমরাও দেখার অপেক্ষায়। সাইফুল ভাই, আপনার কাছে এই প্রশ্নটা একটু এভাবে করতে চাই। কিছু সফলতার কথা আমি শুরুতেই বললাম, তো এরকম অনেক জায়গায় শুরু থেকে অনেক চেষ্টা করছে, ভালো করছে, কিন্তু সংসদে জুলাই সনদ নিয়ে যে আলোচনা এবং বিএনপির যে ভূমিকা বা বিএনপি জোটের যে ভূমিকা, সেটি কি কাঙ্ক্ষিত? জুলাইয়ের আগে যে মানে নির্বাচনের আগে যেরকম মনে হচ্ছিল সেরকম সেই স্ট্যান্ডে আছে, নাকি 2/3 আসনে জয়ের ফলে বিএনপির অবস্থানটা কিছুটা পরিবর্তন হয়েছে?
আপনাকে ধন্যবাদ। আমার প্রিয়ভাজন দুই আলোচক আর দর্শক শ্রোতা যারা আপনারা দেখছেন, আপনাদেরকে সালাম জানাই এবং শুভেচ্ছা জানাই। প্রথমত আমি আপনার প্রথম পার্টে যদি একটু কথা বলি, যেটা ভাইকে আপনি যে প্রশ্ন যেটা আপনি করলেন, সরকার শুরুর দিন থেকেই একটা কাজের সংস্কৃতি গড়ে তোলার একটা সচেতন চেষ্টা আমরা লক্ষ্য করছি। প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, মুহূর্তকে কিভাবে বেস্ট পসিবল ওয়েতে এটাকে কাজে লাগানো যায়। সরকারের এক নম্বর ব্যক্তি প্রধানমন্ত্রী, তিনি নিজেই যেভাবে তার কাজ সময় মানে আগের ফর্মাল প্রোটোকলের জায়গাটা অনেকখানি তো একটু কমিয়ে দিয়ে যেভাবে তিনি খানিকটা সহজ একটা অ্যাক্সেস তিনি তৈরি করেছেন তার জন্য, এগুলো মানুষের মধ্যে একটা আবেদন এগুলো তৈরি করেছেন। সরকারের প্রাথমিকভাবে তার ইলেকশনের এজেন্ডা যেগুলো নির্বাচন ইশতেহার তারা শুরু করেছেন, কারণ প্রথমে এক মাসে হয়তো চমক দেখানো যাবে না সত্য, কিন্তু এক মাসে তো আপনাকে গুরুত্বপূর্ণ কিছু কাজ আপনাকে শুরু করতে হবে। সেই জায়গা থেকে কিছু পপুলিস্ট কিছু পদক্ষেপ সরকার তারা এগুলো গ্রহণ করেছেন। এর বাজেট, এর পরিকল্পনা এগুলো কোত্থেকে আসবে, সম্ভবত এক যে বললেন এখন পাইলট প্রজেক্ট হিসেবে যেগুলো চলছে, আগামী বাজেটের আগে এগুলো তো অর্থকরী সংস্থান করাটা বেশ কঠিন হবে। পরবর্তী বাজেটে হয়তো এটার জন্য আলাদা প্রকল্প, থোক বরাদ্দ, অন্যান্য বিষয়গুলো আসবে। আর গুরুত্বপূর্ণ আমি যেটা মনে করি, মানুষের মধ্যে একটা স্বস্তির কিছুটা জায়গা আছে। ধরুন একটা জনজীবনের নিরাপত্তার যে প্রশ্নটা, মানুষের জানমালের নিরাপত্তা, কিছুটা স্বস্তির জায়গাটা সরকার একটা চেষ্টা করছেন, উদ্যোগ আছে, এরকম একটা বার্তাও আমি মোটামুটি দেখছি। আজকে দেখছিলাম আপনার এখানে আসার সময় সীমান্তে গত এক মাসে কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি বিএসএফের দিক থেকে, ভারতের সীমান্তরক্ষীর দিক থেকে। এটা ইলেকশন, পার্লামেন্ট, নতুন সরকার, তার নতুন যাত্রা, তাদের প্রতি তার একটা রাজনৈতিক জেস্চারের একটা ডেমনস্ট্রেশন কিনা, এটাকে হয়তো সেভাবে একটা দেখার কারণ হতে পারে। আর জুলাই সনদ, আর তারপরে সরকার তো প্রথমেই বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী যেভাবে নিয়োগ হয়েছেন, ইভেন শোক প্রস্তাব যেভাবে এসছেন, যারা ধরুন যুদ্ধ অপরাধী হিসাবে পরিচিত ছিলেন এবং যারা দণ্ডিত হয়েছেন, বিচারের প্রক্রিয়া নিয়ে এটা সমালোচনা আছে, ফরমাইশি রায় নিয়ে সমালোচনা আছে, তির্যক মন্তব্য আছে। কিন্তু মানে এই ব্যাপারগুলো যেভাবে পার্লামেন্টে হয়েছে, এগুলোর সাধারণ মানুষের দিক থেকে একটা বড় অংশ এটাকে খুব ইতিবাচকভাবে এগুলো নেয়নি। আর লাস্ট যেটা বললেন জুলাই সনদের ব্যাপারে, বিষয়টা যেভাবে উত্থাপিত হয়েছে, উত্থাপনের ধরন মনে হচ্ছে সরকার কি জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছে কিনা, কিন্তু বাস্তবে না। সরকার, আমি যেটুকু, কারণ ঐক্যমত কমিশনে আমি তো লম্বা সময় আমি ছিলাম, দীর্ঘ সময় আপনি সব মিটিংয়ে ছিলেন, চেষ্টা করেছি প্রতিটা ঘটনায় কথা বলা, ইন্টারভেন করা, সেখানে কন্ট্রিবিউট করবার জন্য। আমি নিজে ওয়ান অফ দ্য সিগনেটরিজ জুলাই সনদে। বিএনপির দিক থেকে, বিএনপি তো কিছু নোট অফ ডিসেন্টের বাইরে পুরো ব্যাপার তারা একমত ছিলেন, স্বাক্ষর করেছেন, এবং গণভোটের ব্যাপারেও তারা গণভোটের পক্ষেও তারা অবস্থান নিয়েছেন। ফলে বিএনপির একটা রাজনৈতিক একটা দায়িত্ব আছে, ইথিক্যাল মোরাল দায়িত্ব আছে জুলাই সনদের পক্ষে অবস্থানটা গ্রহণ করা। প্রশ্নটা এসছে যে জায়গাটা পাবলিকলি বিএনপি খুব বেশি পরিষ্কার করতে পারেনি, সে জায়গাটা হচ্ছে যে পার্লামেন্টে এগুলো আলোচনা হবে, জনগণ যদি সার্বভৌম ক্ষমতার অধিকারী হন, তাহলে এটা ইলেকশনের মধ্য দিয়ে মানুষ তার যখন প্রতিনিধি নির্বাচন করে, মানুষ তার সার্বভৌম পাওয়ারটাকে ডেলিগেট করে তার মেম্বারদেরকে, ঠিক আছে? তো সে অর্থে পার্লামেন্টকে এটা খুবই, পার্লামেন্টে এগুলো আলোচনা হবে, কথা হবে, বিল আকারে উত্থাপন হবে। তো এটাকে বিএনপি এই জায়গাটা করার ক্ষেত্রে বিএনপির দিক থেকে, যে বিএনপি জুলাই সনদের বিপক্ষে যে অবস্থান নেয়নি, এই বার্তাটা স্ট্রংলি বলছে না, বলতে পারছে না। এক, দুই হলো পার্লামেন্টে আলোচনা হবে, ইয়েস বলবে যে আমরা জুলাই সনদের যে বিষয়গুলো আমরা গ্রহণ করেছি প্রত্যেকটা বিষয় পার্লামেন্টে এজেন্ডা হবে, বিল আকারে আমরা উত্থাপন করব, আলোচনা হবে, বাছাই কমিটিতে যাবে, আবার এটা আইন প্রণয়ন হয়ে এটা সংবিধান এটা যুক্ত হবে। কথাটা খুব ক্লিয়ার ল্যাঙ্গুয়েজে কথাটা বলা দরকার ছিল, যে জন্য জামাত এবং অন্যরা
বলবার সুযোগটা পাচ্ছে, তাহলে বিএনপি কি জুলাই সনদের বিপক্ষে কি বাস্তবে অবস্থান গ্রহণ করেছে? বারবার সংবিধান দেখিয়ে, বারবার কথাবার্তাগুলো বলে। তো আমরা এই সংবিধান দুটো, একদিকে সংবিধান আছে, আবার আপরাইজিং এর পরে আমাদের যে কনসেনসাস, সেই কনসেনসাস তার একটা অসাধারণ রাজনৈতিক গুরুত্ব আছে এবং তার মূল্য আছে, তাৎপর্য আছে। বিএনপিকে ওই কনসেনসাস থেকে বেরিয়ে যাওয়ার কিন্তু কোনো সুযোগটা নেই। আমি বিশ্বাস করি বিএনপির উপস্থাপনা শব্দ বাক্যে যেটুকু হয়তো ঘাটতি হয়েছে বা প্রপারলি বার্তাটা না দেওয়ার জন্য, আমার মনে হয় যে এরপরে পার্লামেন্ট যখন শুরু হবে 29শে মার্চ থেকে, বিএনপি নেতৃবৃন্দ তাদের কাজ হবে জুলাই সনদকে আফোল্ড করা, কিভাবে তারা সনদটা কার্যকর করবেন, তার প্রক্রিয়া পদ্ধতি তারা কিভাবে চিন্তা করেন, টোটাল কোর্সটা তারা যদি হাজির করেন, এই খানিকটা বিতর্ক থেকে বিএনপিকে কিছুটা বেরিয়ে আসতে পারে। স্পষ্ট আপনার বক্তব্য। আমরা একটু আবু হেনা রাজ্জাকি ভাই আপনার কাছে জানতে চাই, আপনার সাথে আলোচনা করতে চাই, যেটি হচ্ছে যে একেবারে সেই নির্বাচনের আগে তারেক রহমান দেশে আসলেন, একের পর এক জেলায় সফর করছেন, বিদেশ ফেরত, মানে দীর্ঘদিন লন্ডনে থাকা একটা মানুষের সঙ্গে মিশে যাচ্ছেন, কথা বলছেন, গলা ভেঙে যাচ্ছে, গলা বসে যাচ্ছে, সমাবেশ করছেন, তারপরে সরকার গঠন করলেন, সরকার গঠনের পরে প্রতিদিন 9টার সময় অফিস করছে, মন্ত্রীরাও সবাই যাচ্ছে, খাল কাটতে দিনাজপুর চলে যাচ্ছেন। একটা নতুন বা উদ্যমে যখন আগাচ্ছে, তখন আপনাকেও আমরা দেখছি কিছু বিষয় আপনিও কথা বলছেন, বিশেষ করে জুলাই সনদ দিয়ে। সরকার কি ঠিকঠাক আগাচ্ছে নাকি কোনো জায়গায় ভুল করছে, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে এবং দুইজন বিজ্ঞ আলোচক, যা বলার ওনার বলে ফেলছেন, আমার আর কিছু বলার নাই। তো দেখি কিছু অ্যাড করা যায় কিনা। সাইফুল ভাই যেমন বলছেন, বিগত 1 মাসে আমরা সীমান্তে কোনো হত্যা দেখিনি। জি, ভালো কথা, কারেক্ট। অ্যাট দ্য সেম টাইম বিগত 1 মাসে আমরা কোনো আন্দোলন দেখিনি, দাবি দেওয়া নিয়ে আসা, যেটা ইউনূস সরকার আসার পর থেকে প্রায় 150-200 রকমের আন্দোলন ছিল। সেই আন্দোলনগুলো ইউনূস সরকারের তৈরি নয়, বিগত সরকারের কাছে চাওয়াটা। সেটা কিন্তু ইউনূস সাহেব আসার পর 150-200 আন্দোলন হয়েছে। এখন কোনো আন্দোলন এখন পর্যন্ত আসে নাই। কেন আসে নাই প্রশ্ন রাখলাম। তাহলে ওই আন্দোলনগুলো কারা করেছিল? ব্যক্তির উদ্যোগে আন্দোলন হয় না, দলের উদ্যোগে হয়। সেই দলগুলো কারা? তাহলে কি শুধুমাত্র ইউনূস সরকারে আনস্টেবল করার জন্যই করা হয়েছিল? তাহলে সেই দাবি দাওয়াগুলো এখন নাই কেন? এখন তো নির্বাচিত সরকার আসছে। তখন কিন্তু নির্বাচিত, আজকের যারা নির্বাচিত কিংবা অন্য দলের কেউ বলে নাই তোমরা অনির্বাচিত সরকারের কাছে কেন তোমরা দাবি দেওয়া করছো, সেটাও কেউ বলেনি। কিন্তু ইনফ্যাক্ট কোনো দাবি দেওয়া দেখছি না। এইবার আসেন প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি 2 ধরনের ছিল নির্বাচনের আগে। একটা ছিল দলীয় প্রতিশ্রুতি, আর একটা ছিল জাতীয় প্রতিশ্রুতি। দলীয় প্রতিশ্রুতি কোনটা? আমি ফ্যামিলি কার্ড দিব, আমি খাল খনন করব, এগুলো দলীয় প্রতিশ্রুতি। হ্যাঁ, আর জাতীয় প্রতিশ্রুতি ছিল গণভোট হবে, গণভোটের আগে সংবিধান সংস্কার হবে, সংস্কার পরিষদ ওত নিবে, ইত্যাদি ইত্যাদি। ফ্যামিলি কার্ড বাস্তবায়ন শুরু করে দিলেন এবং আপনারা বললেন কি ভোটের কালি শুকায় নাই, কিন্তু আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করা শুরু করেছি। এই যে প্রতিশ্রুতি রক্ষা করেছেন, ইয়েস, ভালো কাজ, আমি বলছি না কাজটা মন্দ, কিন্তু আপনার এই কাজের একটা বিরাট বাজেট লাগবে। সেই বাজেটটা নিয়ে কি কোনো আলোচনা হয়েছে আদৌ সংসদে? আপনি ফ্যামিলি কার্ডের টাকাটা দিচ্ছি, আমার কোত্থেকে দিচ্ছি, আলোচনা তো হচ্ছে না। বাজেট তো বিগত সরকার করে গেছে, আলোচনা তো সংসদ হয়ে এখান থেকে কার্টেল করলাম, ওখান থেকে কার্টেল করলাম, আমাদের প্রতিশ্রুতিটা বাস্তবায়ন করি, সেটা কিন্তু হয় নাই। আবার যদি বলেন হয় নাই, হ্যাঁ, না হইলেও কিছু আসে যায় না, কেননা 2/3 মেজরিটি এমন ইটসেলফ এ ভেরি বিগ পাওয়ার। কালকে পার্লামেন্টে এই প্রস্তাব আনার পরেও এটাই অ্যাপ্রুভাল হইতো। আচ্ছা, সে কারণে। আর জাতীয় প্রতিশ্রুতির ব্যাপারে আপনি দেখেন, নির্বাচনের আগে আমি কোনো সাংবিধানিক দোহাই পাই নাই কোনো দলের, যারা মাঠে যারা সংস্কার করে নিছে, শুধু বলছে নির্বাচনটা দরকার। একটা বারো কেউ সংবিধানের দোহাই দিয়ে নির্বাচন চান নাই। সংবিধানের দোহাই দিয়ে নির্বাচন চাইলে সংসদ ভেঙে যাওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন নিতেন। কিন্তু যারা সংস্কার পরিষদে ছিলেন, আলোচনার জন্য যাইতেন, সবচেয়ে বড় দল যারা স্টিয়ারিংয়ে বসা ছিলেন, তারাও এই ইউনূস সরকারের কাছে বলেছিলেন আমরা ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন চাই। ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন কোন সংবিধান মোতাবেক চেয়েছিলেন? একবারও কি প্রশ্ন করেছে? কোন সংবিধানে বলা ছিল? সংবিধানে বলা ছিল সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে। কিন্তু ফাইনালি নির্বাচনটা হলো 586 দিন পরে। তারপরেও বলা হচ্ছে এটা সংবিধান মোতাবেক হয়েছে। কি হিসাবে? নির্বাচন কি আদৌ সংবিধান মোতাবেক হয়েছে? এত দোহাই ছিল, নির্বাচনের আগে তো কোনো সাংবিধানিক দোহাই ছিল না। এরপরে আসেন ফ্যামিলি কার্ড, যে কথাটা আপনি বলতেছিলেন। ফ্যামিলি কার্ড ভালো উদ্যোগ, মাস শেষে যদি আমার 1000 টাকা পাই, এটা যত ছোট অ্যামাউন্টই হোক, কাজটা ভালো। কিন্তু এটা কি কোনো কর্মসংস্থান তৈরি হচ্ছে? এটা কি কোনো বেকারত্ব দূর হবে? না, বরং আমি একটা সুপারিশ দিচ্ছি। সেই সুপারিশটা কি? আপনি 10,000 কোটি টাকা পার মান্থ লাগবে। আপনি 1 লাখ লোকের কার্ড দিলে 25 কোটি টাকা লাগে।
আপনি যদি বরং আমরা যদি ওইখানে যাই, দেশটা হতদরিদ্র পরিবারে 2,500 টাকা দিয়ে খাওয়া দাওয়ার পরে শেষ, সেটা না করে আপনি চিন্তা করেন তো যে 1 লক্ষ লোকের যদি আমি 2,500 টাকা করে দেই তাহলে 25 কোটি টাকা লাগে, আর পার হেড 2.5 লাখ টাকা ব্যয় করলে আমি কত লোক দেশে বিদেশে পাঠাইতে পারি। আমি যদি এই চিন্তাটা করি যে আমি সুন্দর সরকারি উদ্যোগে ট্রেনিং দিয়া গ্রিল মিস্ত্রি বানাবো অথবা ওয়েল্ডার বানাবো, নার্স বানাবো মেয়েদের ক্ষেত্রে, এবং তাদেরকে যদি আমরা হাত পা ধরে বহির্বিশ্বের সাথে যোগাযোগ করে বিদেশে পাঠাইতে পারি ওই টাকা দিয়েই, তাহলে হতদরিদ্র পরিবার একবার আমার সব না হোক যাই পাঠাইতে পারি, ফরেন রেমিটেন্স আসবে, কর্মসংস্থান হবে, একটা ফ্যামিলি সচ্ছল হবে এবং আমরা বেকারত্ব দূর করতে পারবো। সেটা না করে আমার এই যে রিলিফ টাইপের 2,500 টাকা করে আমি দিব, এটা কোথায় যাচ্ছে, আমি দেশটা নিচ্ছি কোথায়, প্লাস সেই টাকাটা কোথায়? সংসদে আপনাকে আলোচনা করতে হবে। এটা তো বাজেটটা তো কম না, পার মান্থ 10,000 কোটি, বছরে লাগবে 1,20,000 কোটি অন 6th অফ দ্য বাজেট। সুতরাং এই আলোচনা, এই যে সংসদকে পাশ কাটিয়ে যাওয়া মানের, এটার কারণটা হলো 2/3 মেজরিটি। আচ্ছা, আমরা ইউ গট দ্য 2/3 মেজরিটি, আপনি সব আইনের ঊর্ধ্বে। ওকে, মাসুদ কামাল ভাই, আলোচনার ভিতরে কয়েকটি পয়েন্ট এসছে, এটা নিয়ে একটু আলোচনা করে তারপর আমরা পরের পয়েন্টে যেতে চাই। সেটি হচ্ছে যে বিএনপির 1 মাসে কোনো আন্দোলন হয়নি, যেটি ইন্টেরিয়ামের সময় কতটি 200, 100, 300 এরকম গুনে গুনে রাখা হচ্ছিল, অনেক আন্দোলন, এরকম একটি কথা বলেছেন আপনার আবু হেনা রাজ্জাকি ভাই। এবং আরেকটি প্রশ্ন তুলেছেন যে এই যে ফ্যামিলি কার্ডটি দেওয়া হচ্ছে, এই ফ্যামিলি কার্ডের অর্থ সংস্থান থেকে হবে, বাজেট তো হয়নি। আসলে কি নতুন বাজেট না হলে সংসদে আলোচনা ছাড়াও এটা কোনো প্রক্রিয়ার ভিতর দিয়ে করা যায় কিনা? আন্দোলনের ব্যাপারটা কি এটা আমি বলি আপনাকে। জি প্লিজ। মানুষ মানে ওই একটা কথা আছে না যে বিড়াল মাটি নরম পাইলেই সেখানে সে তার কাজটা করে আর কি। তো যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল, যারা আন্দোলন করেছে তারা কিন্তু মনে করেছিল যে ওই সময় একটা আবহাওয়া ছিল যে এরা বৈষম্য বিরোধী আন্দোলন করে জিতেছে, তারা ক্ষমতা এসেছে, অতএব যত বৈষম্য আছে, যত দাবি দেওয়া আছে সব বোধহয় এই সময় পূরণ করা যাবে। এই জন্য কে কার আগে মাঠে নামবে এটা নিয়ে একটা চাপ ছিল, সবাই মাঠে নেমেছে। একদম শুরুর দিন থেকে তারা আরম্ভ করছে। এই আন্দোলনগুলো একদম যে লজিক্যাল ছিল না তাও না, অনেক লজিক্যাল আন্দোলন ছিল, কিন্তু সরকার সেগুলো তার মতো কিছু পূরণ করেছে, কিছু আশ্বাস দিয়েছে, কিছু কিছু করেছে। আর এই সময় যেটা হয়েছে, এখন যেটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে, এখন ওই সময় তারা যারা আন্দোলন করতো তারা কিন্তু অনেকের সঙ্গে প্রথমে যোগাযোগ করছে, যোগাযোগ করে কোনো সাড়া পায় নাই, সাড়া না পেয়ে মাঠে নেমেছে। এখন কিন্তু এরই মধ্যে এরা অনেকে যোগাযোগ করতেছে, পলিটিক্যাল লিডার তো এরা কিন্তু সবসময় একটা মানে সান্ত্বনা মানে শোনা দাঁড়ান দেখতেছি হয়ে ইন্টারনালি চেষ্টা করছে, কটা দিন ওয়েট করেন করবো, এই সমস্ত কারণে আন্দোলনগুলো হচ্ছে না। তার মানে আন্দোলন হবে না আমি এটা মনে করি না। 6 মাস যে এটা দেন প্রচুর আন্দোলন আসবে এখানে। মানে এগুলি দাবি দেওয়াগুলি লজিক্যালি, মানে শুনেন ভাই, গরিব তো আমরা, মানুষ হিসেবে আমরা গরিব, আমাদের সংসার তো এমনি চলে না, তার মধ্যে এই সমস্ত প্রবলেমগুলো থাকলে তারা তো আসবেই আন্দোলন নিয়ে। এটা হলো একটা দিক। আর দ্বিতীয় যে দিকটা, ওটা আপনি কি বললেন? দ্বিতীয় দিকটা আমি বলছিলাম বাজেটটা ফ্যামিলি কার্ডের করতে, ওনারা তো আসলে এখনই সবাইকে দিচ্ছে না, পাইলট সিস্টেম করেছে। এটাই 37,000, 38,000, এটা এমন কোনো বড় টাকা না, এর মধ্যে বাজেট চলে আসবে আর তো 2-3 মাস মাত্র। এবং যেটা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর খাতে যে বরাদ্দ ছিল সেখান থেকে এটা পেয়ে যাবে তারা আগামী। তার আওয়ামী লীগ আমলে কিন্তু অনেক এই ধরনের আপনার জনহিতকর অনেক মানে জনতুষ্টিমূলক প্রজেক্ট কিন্তু অনেক ছিল, অন্য সময় ছিল। হ্যাঁ, অন্য সময় আওয়ামী লীগ আমলে অনেক বেশি ছিল, যেমন বিধবা ভাতা, তারপরে আপনার বয়স্ক ভাতা, এগুলো ছিল। শেষ পর্যন্ত সেগুলো কোথায় যে জমা হতো, মেম্বারের মায় পাইতো না কে পাইতো, এটা তো পরে আলাপ, কিন্তু সরকারের কাছ থেকে টাকাটা যাইতো, তাই না? ওটাও যদি তারা ঠিকঠাক মতো হ্যান্ডেল করে তাহলে অনেক কিছু চলে আসবে এখানে। আমি মনে করি এটা কোনো প্রবলেম না। কিন্তু আপনি যে মূল যে পয়েন্টটা ছিল, মূল পয়েন্টটা একটু বলি যে এই সরকারের 1 মাসে যদি আমরা হিসেব করতে বসি, 1 মাসে তারা কি কি ভালো পেরেছে, কি কি ভালো পারেনি, আমার মনে হয় এই জায়গায় যদি আপনার আলোচনা থাকেন তাহলে আমাদের মানে আমার মনে হয় আমরা একটু মানে কথা বলতে পারি। হ্যাঁ, যেমন ধরেন এই সরকার প্রথম যে মানে আমি মনে করি যেটা ব্লান্ডার করছে, একদম ব্লান্ডার মানে কি, এমন কিছু কাজ করছে যেখানে কোনো জবাব নাই, এবং তারা জবাব দেয়ও নাই। এতদিন হয়ে গেল তারা কোনো জবাব দেয় নাই। নাম্বার 1 প্রশ্ন ছিল যে হোয়াই খলিলুর রহমান, এর কোনো জবাব তাদের কাছে নাই। এবং এইটা জবাব না দেওয়ার মাধ্যমে তারা কিন্তু একটা সন্দেহ মানুষের মধ্যে ঢুকাই দিছে যে এই নির্বাচনটা ছিল একটা আন্ডারস্ট্যান্ডিং এর নির্বাচন।
এটা কিন্তু মানুষের মধ্যে কিন্তু এই সন্দেহটা ঢুকে গেছে। প্রথম দিন প্রশ্ন করছি, যখন সেই প্রশ্নের কোনো উত্তর পায় নাই, তখন মানুষ যার যার মতো করে সন্দেহ করছে। এবং এটাই হয়, কিন্তু যখন আপনি উত্তর না পাবেন তখন মনে করেন আপনি অন্ধকার রাস্তাতে হাঁটতেছেন, জি। হঠাৎ করে একটা আওয়াজ হলো। এখন আপনি যদি উত্তর না পান যে কিসের আওয়াজ, ডাল ভাঙলো নাকি কেউ আচার খেলো না কি হইলো, যদি আপনি উত্তর পান তাহলে আপনি জেনে গেলেন। যদি উত্তরটা না পান তাহলে কিন্তু আপনি জিন ভূত অনেক কিছু এনে আপনি হাজির করবেন, কিন্তু তো উত্তর কিন্তু আমরা কেউ পাইনি। এবং একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট, তাদের কিন্তু দায়িত্ব ছিল জনগণকে ইনফর্ম করা যে হোয়াই খলিলুর রহমান। এটার মাধ্যমে কি হয়েছে, নির্বাচনটাকে তারা প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। কারণ অন্তর্বর্তীকালীন সরকার বলেন, তত্ত্বাবধায়ক সরকার বলেন, যে নির্বাচনকালীন যে সরকার যা নাকি নিজেদেরকে নির্দলীয় দাবি করেছে, সেই সরকারের একজন লোককে যদি আপনি ইমিডিয়েট পরের গভর্নমেন্ট যদি তার মন্ত্রিসভায় নেয়, তাহলে প্রমাণ হয় যে ওরা এদের পক্ষে কাজ করছে। এক নম্বর। দুই নম্বর হলো তাদের আমি নেগেটিভগুলি বলি, পজিটিভগুলি তো আগে এতক্ষণ আলাপই হলো। নেগেটিভগুলি সেটা হলো আপনার এই স্থানীয় সরকার, বিভিন্ন সিটি কর্পোরেশনের যে দলীয় লোককে প্রশাসক নিয়োগ করা, এটা মারাত্মক ভুল করছে। এটা তার জন্য বুমেরাং হবে। কিভাবে বুমেরাং কিভাবে? যেমন ধরেন ওনারা তো ভেবেছে যে এই লোকগুলিকে আমি আবার ইলেকশনে পাশ করে নিয়ে আসবো, তাই কি? এই লোকগুলি ইলেকশনে পাশ করে আসবে এটা কিন্তু ভাবে নাই, পাশ করিয়ে নিয়ে আসবো। যখন আপনি নিয়ে আসার কথা ভাবেন, তার মানে কি আপনি এখানে একটা ঝামেলা করবেন, ওটা আর ইলেকশন থাকবে না। আর এরা আসতে পারবে এটা মনে করেন না। কারণ টাইম বলি আপনাকে, যেমন ধরেন একজন লোক যাকে আপনি আজকে প্রশাসক হিসেবে নিয়োগ করলেন, তার তো কিছু ভোট ব্যাংক আছে, কিন্তু সে যখন 6 মাস এখানে থেকে যাবে, 6 মাস পরে যখন ইলেকশন করবেন, এই 6 মাসে তার ভোট জাস্ট অর্ধেক হয়ে যাবে। ওকে। এবং তাকে তখন পাশ করে আনতে গেলে গভর্নমেন্টকে আবার ইঞ্জিনিয়ারিং করতে হবে। সেই নির্বাচন কিন্তু আপনার মনে আছে আওয়ামী লীগ আমলে প্রথম ক্ষমতায় আসার পর তারা একটা সিটি কর্পোরেশন নির্বাচন দিয়েছে। জি, 2013 সালের শেষের দিকে খেলা আছে, জি, 5 6টাতে কিন্তু বিএনপি জিতছিল, 5 সিটি 5টাতে বিএনপি জিতছিল। হ্যাঁ। এবং জেতার পর আওয়ামী লীগ বিচারে নির্বাচন তো হচ্ছে না, এই যে তাদের মধ্যে নানা রকম ক্যারিকেচার শুরু হয়ে গেল, নির্বাচন ছাড়া ভোট ছাড়া কেমন কেটে ক্ষমতায় থাকা যায়। এই বিএনপি কিন্তু ওই পথে হাঁটতেছে, একদম ওই পথে হাঁটতেছে। এবং তারা যে দলীয়করণটাকে সর্বব্যাপী করতে চাচ্ছে, সরি টু সে আমি এটা বলতে চাই নাই, কিন্তু নতুন সরকার তবু বলি, তারা যে দলীয়করণটাকে সর্বব্যাপী করতে চাচ্ছে, তার সর্বশেষ উদাহরণ হলো এই বিশ্ববিদ্যালয়গুলিতে দলীয় ভিসি নিয়োগ করা। ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের একটা নিয়ম আছে। এখানে প্রফেসর, এখানে যারা টিচার আছেন, যারা সিন্ডিকেট মেম্বার আছেন, সিনেট মেম্বার আছেন, এদের মাধ্যমে ভিসি নির্বাচিত হয় ঢাকা ইউনিভার্সিটিতে। তারপরে 3টা প্রপোজাল যায় রাষ্ট্রপতির কাছে। মিলন ভাই কেন করবেন এটা? শিক্ষামন্ত্রী কেন নিয়োগ করবেন? মানে কি আমার দলের এই লোকটাকে নিয়োগ করতে হবে, কি তার লাভ, তাদের ডিফারেন্সটা কি? তাহলে শেখ হাসিনার সরকার, অন্তর্বর্তীকালে ডক্টর ইউনূসের সরকার আর তারেক রহমানের সরকারের মধ্যে পার্থক্যটা কোথায়? এটা দেখার জন্য তো আমরা তাকে ভোট দেই নাই ভাই। ওকে, আমরা আরো একটু আলোচনা করব। বিশেষ করে আপনার কাছে একটা প্রশ্ন রেখে যাই, আমরা এরপরে একটু উত্তরটা জানবো। গত এক সপ্তাহ আগে আপনি এই টকশোতে বলেছিলেন যে জামাত ডেপুটি স্পিকার নিবে, আপনি লিখে রাখেন, কিন্তু জামাত নেয়নি। এটা আপনার উত্তর জানতে চাবো। সাইফুল হক ভাই, আপনার কাছে একটু জানতে চাই, অনেকগুলো বিষয় তো কথা বললেন আপনি, আপনার বক্তব্যের একেবারে শেষ জায়গায় যে একটা কথা বললেন, যেটা হচ্ছে বিএনপি জুলাই সনদে পজিটিভ, বিএনপি জুলাই সনদ হয়তো বাস্তবায়ন করবে, কিন্তু স্পষ্ট করতে পারেনি। স্পষ্ট যে করতে পারেনি, এটা তার পলিসি নাকি অজ্ঞতা, এক। এবং 2 নম্বর হচ্ছে বিএনপি কি জুলাই সনদ এক্সিকিউট প্রচলিত সংবিধানের ভেতর থেকে করার চেষ্টা করতে পারে কিনা? গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম হচ্ছে যে আমি প্রথম যেটা বলেছি যে পাবলিকলি বা অফিসিয়ালি বিএনপি জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে না, একদম। মানে করাটা যেটা বললাম বিপজ্জনক, আত্মঘাতী এবং ভুল চিন্তা হবে। এক, পাবলিকলি এটা মানুষ এটাকে অন্যভাবে নেবে। 2 হলো তারা তো এটার উদ্যোক্তা, ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট সিগনেটরিজ, ইভেন গণভোটের পক্ষেও তারা অফিসিয়ালি তারা ক্যাম্পেইন করেছেন, তাই না? তো তারপরে যে এবং এগুলো ছিল 12ই ফেব্রুয়ারি যে ইলেকশন হতে পেরেছে, এই অনেকগুলো ব্যাপারে রাজনৈতিক বোঝাপড়ার প্রেক্ষিতে 12ই ফেব্রুয়ারির ইলেকশনটা সম্ভব হয়েছে। এইসব ব্যাপারগুলো যদি কনসেনসাস না আসতো, প্রবাবলি 12ই ফেব্রুয়ারি ইলেকশনটা হয়তো পাওয়া যেত না। আচ্ছা, এই আসপেক্টটা বিবেচনার মধ্যে নেওয়া দরকার। আচ্ছা, এর সঙ্গে অনেকগুলো 1, 2, 3, 4 আছে।
দিজ আর দ্য পয়েন্টস টু বি অ্যাগ্রিড, তারপরে নেক্সট কোর্স হচ্ছে এটা। তো এগুলো মোটামুটি ইতিমধ্যেই পলিটিক্যাল স্ফেয়ারে বা আপনাদের মিডিয়াতেও কিছু টুকটাক খুব মেন স্ট্রিম না হলেও আলোচনা এসছে। এক সেকেন্ড হলো যেটা আপনি বললেন, হ্যাঁ বিএনপির মধ্যে যখন ইলেকশন হয়েছে বা একটা কথা বললেন না, যখন 200-র উপরে যখন বিএনপির এখন, তখন এই আসনটাই তো বিএনপির মধ্যে এক ধরনের অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্ম দেয়। এটা শুধু বিএনপির জন্য যে কোনো দলের ক্ষেত্রে হতে পারে। বিএনপির জায়গায় যদি অন্য কোনো দল হতো, কি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি হতো, তাহলে হয়তো একই ধরনের ঘটনা হতে পারত। তো এটা একটা বিষয়। কিন্তু আমি মনে হয় যে যেটা আপনি বললেন, আপনার প্রশ্নের উত্তরে কিছুটা প্রশ্নের মধ্যে উত্তর আছে। বিএনপির সংবিধানের এখনো কিছুটা দোলা চলে আছে বলে আমার ধারণা। কিছুটা বিএনপি এই সংবিধানের মধ্যে এক, দুই হলো যে যেহেতু কনস্টিটিউশন পার্লামেন্ট এখন ফর্ম হয়েছে, সেই পার্লামেন্টের মধ্যে যেটা বললাম, বিএনপি প্রবাবলি ওই পথেই যাওয়ার সম্ভাবনা হচ্ছে বেশি, যে তারা ওই বিলগুলোকে, যেসব ব্যাপারে আমরা 31 দফায় একমত হয়েছি বিএনপির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, কি গণতন্ত্র মঞ্চ বা যুগপথের, প্লাস জুলাই সনদের অনেকগুলো প্রশ্ন যেখানে ব্রডলি আমাদের একটা কনসেনসাস আছে। আমার ধারণা বিএনপি একে একে এগুলোকে তারা ইমপ্লিমেন্ট করবেন। এবং আমি এখনো আমি ওরকম কোনো নেতিবাচক আমি চিন্তা এখনো করতে চাই না। বিএনপি এখনই মনে করি ইতিবাচকভাবেই তারা চিন্তাটা করছেন, কারণ পুরনো জমানায় তো কেউ আর আসলে ফিরতে চান না। তো সেই জায়গাগুলো থেকে আমার মনে হয় যে তারা এটাকে হাজির করবেন। তো প্রবলেমটা হবে জুলাই সনদে, যেখানে আপনি আবার ওর মধ্যে আছে যে 180 দিন এই পার্লামেন্টের ডুয়াল রোল, একদিকে এটা সাধারণ এটা আইন প্রণয়নী প্রতিষ্ঠান হিসেবে যেভাবে কাজ করবে, আবার 180 দিনের জন্য এটা একটা কনস্টিটিউশনাল একটা বডি হিসাবে এর একটা কনস্টিটিউশন পাওয়ার নিয়ে এই পার্লামেন্টটা কাজ করবে। তো এটা কিন্তু এটাও এক ধরনের, এই আমি যখন এই আদেশ বা অধ্যাদেশ এটা নিয়ে হতো, ধরেন এখন কোর্টে তো যে কোনো নাগরিক যেতে পারে, কিন্তু রাজনীতিকরা যখন একমত হন, রাজনীতিকরা যখন কোনো জিনিসে সমঝোতা করেন, সবসময় আইনগত জায়গায় তারা বিবেচনা করেন না। তারা বিবেচনা করেন পরিস্থিতি, কনসেনসাস, একটা পলিটিক্যাল ক্রাইসিস কীভাবে এগোনো যায়, পরবর্তী ট্রানজিশনে কিভাবে আমরা যেতে পারি। আমি সেই জায়গাটা মনে করি বিএনপির দিক থেকে এটা একটা বড় ধরনের অব্লিগেশন আছে। এই অব্লিগেশনকে বিএনপিকে জনবদ্ধ করে, জনগ্রাহ্য করে বোঝা যায় এরকম ভাষা, ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে। আদারওয়াইজ বিএনপি জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে কিনা, এই দায়টা বিএনপির পক্ষে নিয়ে খুব বেশি দূর যাওয়াটা কিন্তু বেশ কঠিন হবে আর কি, বেশ কঠিন হবে। ফলে সংবিধানে তারা চেষ্টা করবেন, কিন্তু ওটার একটা উত্তর লাগবে। জুলাই সনদের, হ্যাঁ আপনি 2 মাস সময় নেন পার্লামেন্টে, আপনি ধরেন গোটা আগামী 1 মাস, 29শে মার্চ থেকে এপ্রিলের 30 পর্যন্ত আমি শুনছি 1 মাস চলবে। আপনি পুরো 1 মাস আপনি আলোচনা করেন, আলোচনা করে তো বলতে হবে। কিন্তু বিএনপি একটা ফাঁকও রেখেছে, একটা সুযোগ রেখেছে যে পার্লামেন্টে আলোচনা করে যদি আমরা একমত হতে পারি, তখন এটা যে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে, সভা হিসেবে কাজ করবে, এটা বিল আকারে আইন হয়ে যখন এটা সংবিধানে যুক্ত হবে, তখন প্রয়োজন বোধে আমরা শপথ গ্রহণ করব, আমরা দ্বিতীয়বার শপথ গ্রহণ করব। এই অ্যাক্সেস বিএনপির জন্য কিন্তু আছে, এবং আমার ধারণা বিএনপিকে হয়তো ওই পথেই যাওয়ার প্রয়োজন হবে। এর অন্যথা হলে এর রাজনৈতিকভাবে মনে হয় বড় ধরনের মাসুলের জায়গা হয়তো আমাদের জন্য আসতে পারে। এটা বিএনপির একার জন্য না, এটা মানে অনেকের জন্য বড় মাসুল হবে আমাদের। রাজাকি ভাই, আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি একজন আইনজীবী, সেই হিসাবেই জানতে চাই যে বলা হচ্ছিল সংসদে পয়েন্ট অফ অর্ডারে বিরোধী দলীয় নেতা জামাতের আমির ওই প্রশ্ন তুলেছেন যে 1 মাসের পুঞ্জিকা মাস অনুযায়ী 1 মাসের পর মানে এটার ভেতরেই সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে, কিন্তু 1 মাস হয়ে গেছে, গঠিত হয়নি। তাহলে কি এটা আর মানে এটার সুযোগ থাকলো কিনা? আর সেকেন্ড হচ্ছে যে যদি সেটা ডিসলভ হয় বা না হয়, প্রচলিত সংবিধানের ভেতর থেকেই বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করার চেষ্টা করলে সফল হওয়া সম্ভব কিনা? ধন্যবাদ আপনাকে। শুনেন, মেইন হলো সবকিছু আলোচনার বিষয়। জি, আপনি কিছু অনিয়মও যদি থাকে, সেটাকে যদি আমরা সব পক্ষ মেনে নেই, ধরেন আমরা এখানে একটা সিদ্ধান্ত নিলাম, এই কাজগুলো করব। এখন দেখা গেল এর ভিতরে নিয়ম মোতাবেক যেভাবে আসতে হয় আসে না, প্রপারলি আসে না। কিন্তু আমরা 4টা পক্ষ যদি একমত হয়ে যাই যে কিছু অনিয়ম থাকলে আমরা মেনে নিব, তাহলে কিন্তু সমস্যা হয় না। আজকে আপনি যে গণভোটের কথা বলতেছেন, সেটা কিন্তু আমরা একটা পর্যায়ে মেনে নিছি,
মেনে নিছি। এবং আজকের প্রধানমন্ত্রী জি। যখন এটা মেনে নিছেন তখন তিনি বিএনপির চেয়ারপারসন তারেক রহমান, তার কথায় সবাই ভোট দিছে এবং উনি একটা দায়িত্বশীল জায়গা থেকে এটা বলেছেন। তা এখন সাইফুল ভাই যেটা বললো যে আমরা 1 মাস পর হোক 2 মাস পর হোক হয়তো উপলব্ধি করে ফেরত আসবো, আমরা সময়টা নষ্ট করি কেন? যদি আমরা করবই, এতে ক্ষতি হবে কি? এতে তো দেশের কোনো ক্ষতি হবে না, রাষ্ট্রের কোনো মানে কি সাধারণ জনগণের ক্ষতি হবে না, রাষ্ট্রের ক্ষতি হবে না, বহির্বিশ্বের সাথে সম্পর্কের ঘাটতি হবে না, হবে আমাদের কিছু পরিবর্তন। সেই পরিবর্তনটা আনতে বাধাটা কোথায়? এখন তারা যদি মনে করে এইটা অ্যাপ্রুভাল দিলে পরে এই কি যে আমাদের দলীয়ভাবে যে ক্ষমতাটা থাকে তার কিছু কমে যায়, সেটা যদি থাকে সেটা তাহলে দল কেন্দ্রিক চিন্তা হইল, রাষ্ট্রকেন্দ্রিক না, 1 নম্বর। 2 নম্বর হইল আমরা যদি যে সংবিধানটা যে অবস্থায় আছে শেখ হাসিনা চলে যাওয়ার পর ওই সংবিধানের ভিতরে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারও নাই আর অন্তর্বর্তীকালীন সরকারও নাই। যে সরকারের কথা সংবিধানে নাই তাহলে সেই সংবিধানটা এই সরকার চালায় নাই। গল্প মুখে করলে তো হবে না। আমার নাম যদি আমার বইতে, যেমন আপনার চেয়ারম্যানের নাম যদি আপনার এখানকার গঠন প্রণালীর মধ্যে না থাকে তাহলে আপনার চেয়ারম্যান তো এটার চেয়ারম্যান নন। কাজে উনি সাংবিধানিক সরকার না ইউনূস সাহেব, তাইলে অন্তর্বর্তীকালীন সরকার তো সংবিধানের বাইরে, উনি তো ওই সংবিধান চালাইতেই পারেন নাই, যার জন্য 26শে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়েছে এবং সবাই সেটা মেনে নিছে সংবিধানের বাইরে। এখন এসে যদি বলেন সংবিধান মোতাবেক নির্বাচন হচ্ছে, অ্যাবসার্ড। এটা হলো 2/3 মেজরিটির শক্তি দেখানো ছাড়া আর কিছুই নয়। তবে আমি মনে করি এই জুলাই সনদের পদক্ষেপ নিয়েই কিন্তু সংবিধান সংস্কার এবং সেখানে ঢুকতে হবে। এটা হলো প্রবেশ দ্বার বলতে পারেন, তাহলে এই সংবিধানে ঢোকা কঠিন হবে। আপনি গত সপ্তাহে ঠিক 1 সপ্তাহ আগে এখানে বলে গেছেন যে জামাত ডেপুটি স্পিকার কোনো শর্ত ছাড়াই নেবে, আপনি লিখে রাখেন, কিন্তু জামাত নেয় নাই। ব্যাখ্যা আপনার? ওরা লিখে রাখছেন, মনেই আছে, লেখার দরকার। তাহলে ওটাকে কাইটা দেন। Okay, কেটে দিলাম। আমি এটা ভুল বলছি, আমার কথাটা ভুল প্রমাণিত হয়েছে, হইতেই পারে। না, হইতে পারে, আমি তো সেটা- জ্যোতিষও না এবং আমি ফেরেশতাও না, আমি সব জানতা না। আমি আমার মতো করে ইকুয়েশন করছি। আমার ইকুয়েশন জন্য জামাতকে আমি যতটুকু চিনি, যতটুকু জানি, জামাতের নেওয়ার কথা আমার হিসাব অনুযায়ী, আমার হিসাব মেলে নাই। জামাত 91-এও কিন্তু নিতে পারতো একটা মিনিস্ট্রি, নেয় নাই। জামাত নেয় নাই। না নিয়ে আমি জামাতের অনেক নেতার মুখেও শুনছি তারা ভুল করছে। ওই হিসেব থেকে আমি বলেছিলাম এবার জামাত নেবে, কিন্তু জামাত নেয় নাই। না নিয়ে এখন 2 দিন পরে জামাত আবার কি বলে শুনি, আমরা ওয়েট করি। কিন্তু আমার কথা হলো কি, আমরা তো মানে মনে করেন একটা ঘটনার প্রেক্ষিতে দলটাকে চিনে ওইভাবে হিসাব করে আমি আমার একটা অপিনিয়ন দিয়েছি এবং আমার ধারণা ছিল তারা নিবে। তার মানে আমি যেভাবে জামাতের রাজনীতিটাকে বিচার করি, জামাতে তো ওইভাবে বিচার করে না। পার্থক্য হতেই পারে, একদম স্পষ্ট, একদম স্পষ্ট, বাট একদম। আমি ভুল বলেছি। ওকে ভাই, একদম স্পষ্ট, কিন্তু এখনো নেওয়ার সুযোগ আছে কিনা সেই প্রশ্নটি থেকে যায়। এখন বোধহয় সুযোগ খুব না, না, বেশি। Okay, আমরা সাইফুল হকের কাছে একদম যেতে চাই, যেহেতু আমরা সবসময় নতুন মিলবে এমন কোনো সরকারের কথা নাই। 1 মাস নিয়ে আলোচনা করছি, আপনার কাছে 1 মিনিট একটু জানতে চাই, সামনে সরকারের জন্য সবচেয়ে বড় কি চ্যালেঞ্জ দিচ্ছেন? সরকারের জন্য অল্প যদি সময়ের বলেন ভিতরে কি? দুটো তিনটে। প্রথম হচ্ছে যে একটা তো হলো যে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানুষের জানমালের যে নিরাপত্তা, এটা একটা বড়। এর সঙ্গে যুক্ত ধরেন আমাদের এখানে যদি ফাইন্যান্সিয়াল সেক্টরে বলি, আমাদের এখানে অভ্যন্তরীণ বিনিয়োগ সম্ভব হলে বাইরের বিনিয়োগটাকে আকর্ষণ করা, কিন্তু ইন্টারনাল আমাদের ইনভেস্টমেন্টের যে অসাধারণ পসিবিলিটিজ আছে এটাকে কাজে লাগানো, কর্মসংস্থানের প্রশ্ন। আর গুরুত্বপূর্ণ আমি মনে করি যে ধরুন এই যে ধর্ষণ, চাঁদাবাজি, সন্ত্রাস, চাঁদার, এটা কিন্তু সরকারের, আমার আশঙ্কা আছে সরকারের অনেকগুলো ভালো কাজকে এটা কিন্তু ওভারশেডোড করে দিতে পারে যদি সন্ত্রাস, চাঁদাবাজি, দখল এগুলোকে যদি খুব কঠোরভাবে যদি নিয়ন্ত্রণ করা না যায়। এবং সেদিক থেকে আমি যারা বলেছি যে যারা করবে তাদের কোনো দলীয় পরিচয় দিয়ে বিবেচনা না করা, সন্ত্রাসী চাঁদাবাজকে দুর্বৃত্ত হিসেবে বিবেচনা করা, সমাজ বিরোধী অপরাধী হিসেবে বিবেচনা করা। সরকার যদি এরকম জায়গায় যদি দাঁড়াতে পারে তাহলে কিন্তু আমি মনে করি যে এটা সরকারের প্রথম যে কয়েকটা কথা আছে, তারা একটা গুড গভর্নেন্স তারা ডেলিভার করতে চান, মানুষ আস্থাটা রাখতে চায়। এবার সরকারের উপরে মানুষের অনেক প্রত্যাশার পারদ কিন্তু অনেক উপরে, তো সে জায়গাটা আমি মনে করি মানুষের প্রত্যাশার জায়গাটা বিবেচনার মধ্যে নেবেন। আর যেটা বলছেন, যেটা আলোচনাটা এখন এলো না, দলীয়করণের যে প্রবণতার কথাটা মিডিয়া বলছেন, আপনারা আলোচনা করছেন এবং আমরা দেখছি, এবং সরকার মনে আরেকটু ধীরে যাওয়াটা দরকার ছিল। অ্যাব্রাপ্টলি যেটা চলছে সমাজের কিন্তু এটা বার্তাটা ভালো যায়নি, এবং মনে হচ্ছে পুরনো জিনিসটা আবার নতুনভাবে রেপ্লিকেট হলো কিনা।
এই বার্তাটা কিন্তু বর্তমান সরকারের জন্য কিন্তু ভালো বার্তা না। এবং উনি একটা অসাধারণ কথা বললেন যে বিবেচনা থেকে প্রশাসক নিয়োগ করা হয়েছে, তারা যদি ইলেকশনে প্রার্থী হন, মানুষ তাদের 6 মাস 1 বছরের কাজ দেখবে। আশঙ্কা আছে এখন তারা যে ভোট পেতেন, পরবর্তীকালে সে ভোট কিন্তু তারা নাও পেতে পারেন। কিন্তু সরকার বিপরীতটা চিন্তা করেই জায়গাটা করছেন, যে একটা জমিন তৈরি করা কিছু না, কিন্তু প্রশাসক এই জন্য দরকার, যেহেতু কোনো এটা কাজ করছিল না, মানুষের সোশ্যাল সার্ভিসগুলো ফেল করেছে, এই জন্য প্রশাসকটা দরকার। ওকে, আমরা আবু রাজ্জাক আপনাকে সংক্ষেপে জানতে চাই, ঈদ যাত্রায় যাত্রী কল্যাণ সমিতি বলছে যে 87% অতিরিক্ত ভাড়া আদায় হয়েছে, 148 কোটি টাকা বাড়তি ভাড়া হয়েছে, কিন্তু মন্ত্রী বলছেন যে মানে অনেক জায়গায় কমেছেও, যেটি নিয়ে আলোচনাও চলছে। আপনাকে ধন্যবাদ। মানে আপনি যে বিষয়গুলো আনছেন এগুলো আমার আলোচনা করতে ভালো লাগে না, এই কারণে আমি দেখেছি যে মন্ত্রী স্বয়ং বাস স্ট্যান্ডে গেছেন এবং সে গিয়ে বলতেছে বাড়তি ভাড়া নেবেন না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, একটা মন্ত্রী বাস স্ট্যান্ডে গিয়ে বলবে এই বার্তা কোথায় যাবে কি? এটা তো কমান্ডে চলবে, রাষ্ট্র চলবে কমান্ডে। এরা হলো নীতি নির্ধারক, মন্ত্রী হলো নীতি নির্ধারক, তারা সিদ্ধান্ত দিবে, প্রশাসন এক্সিকিউট করতে বাধ্য, লাইক এনিথিং। এটার মানে হচ্ছে তাদের কি সেই কমান্ড আছে? তাহলে মন্ত্রীর কেন বাস স্ট্যান্ডে যেতে হবে এবং গিয়ে বলতে হবে ভাড়া বাড়ায়ও না? আগে সড়ক পরিবহন মন্ত্রীকেও দেখেছি আমরা। আমি আগেরটায় তো যাবোই না, আগেরটার তো আলোচনা নাই। এখন আগেরটা তো ছিল গয়রহ, বাট আগেরটা বলবো, আগের সরকার একটা ভালো গুণ আছে, সেটা পরে বলছি। কিন্তু এই যে আপনি গিয়ে বলতেছেন ভাড়া বাড়ায়ও না, এটা কি? একটা মন্ত্রী রাষ্ট্রে চলে না। যে কথা আমি 6 মাস আগের থেকে বলতেছি যে সাংবিধানিকভাবে আমরা এগুচ্ছি না, সেই কথা কিন্তু নির্বাচনের পরে এখন চলমান সাংবিধানিক জটিলতা হয়েছে, নানান প্রশ্ন আসতেছে। আমি সিম্পল যদি আমি বলি, ঈদের পরে সরকারকে পার্লামেন্টের সবচেয়ে আগে প্রমাণ করতে হবে তারা নিজেরা, শুধু সরকার না তো বিরোধী দল সহ আপনারা সবাই সাংবিধানিকভাবে নির্বাচিত আসছেন কিনা। 3টা সরকার দেখেছি এ পর্যন্ত, শেষ করে দিচ্ছি। নাম্বার 1 ইউনূস সরকার, উনি ছিলেন অনির্বাচিত অসাংবিধানিক কিন্তু জনসমর্থিত সরকার। আসেন এই সরকার নির্বাচিত কিন্তু অসাংবিধানিক, একমাত্র শেখ হাসিনাই ছিলেন সাংবিধানিক সরকার, যে ফর্মেই বলেন। ওকে, অনেক